গাড়িতে কৃষ্ণনগর চলছে, দেখার রয়েছে বেশ কয়েকটি জায়গা। রোবটের হাতে খাচ্ছি নতুন কথা লক্ষ রোবট নিয়ে সার্চ করা হয়েছে। চন্দ্রের শহর, গোপাল ভাঁড়ের স্মৃতি, মাটির পুতুল। স্বর ভাজা স্বর পুরিয়া খেয়ে দেখলাম কম সময়ে একদিনে ঘুরে আসা। কোথায় যাব ভাবতে ভাবতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। 107 কিলোমিটার পথ পেরিয়ে চললাম নদিয়ার কৃষ্ণনগরে। রাস্তায় পড়বে একটি টোল। রয়েছি এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। গাড়ির গতি যথেষ্টই, রাস্তা সুন্দর। কৃষ্ণনগরে ঘুরে দেখার রয়েছে বেশ কয়েকটি জায়গা, রাজবাড়ি সহ জলঙ্গি নদী এবং জেলখানা। তাছাড়াও কৃষ্ণনগরের সঙ্গে জড়িয়ে রয়েছে মাটির পুতুলের ইতিহাস, যাব হুগলিতে। এছাড়াও কৃষ্ণনগরের প্রসঙ্গে সরভাজা এবং সরপুরিয়ার প্রসঙ্গ তো উঠবেই, তাই বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর পাশাপাশি এই বিষয়গুলো তুলে ধরবো, দেখাতে থাকবো আপনাদের, জানাতে থাকবো আপনাদের। দুই পুত্র সহ আমরা স্বামী স্ত্রী, 4 জন সপরিবারে। নিমতার বাড়ি থেকে 100 কিলোমিটারের বেশি রাস্তা, সময় লাগে ঘন্টা 2-এর বেশি। ভরসা গুগল ম্যাপ। বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে, মসৃণ রাস্তা, 12 নম্বর জাতীয় সড়ক। রাস্তায় একটি মাত্র টোল প্লাজায় খরচ। বর্ষার প্রকৃতি, মেঘলা আকাশের মাঝে রোদের লুকোচুরি। গাড়ি চালাতে চালাতে চোখে পড়ছিল সবুজ গাছগাছালির মধ্যে জাতীয় সড়ক ধরে এগিয়ে চলার পথে বৃষ্টির নামগন্ধও নেই। প্রকৃতি সহায়, রোদ ছাড়া আবহাওয়ায় গরমের অনুভূতিও কম। বেশ লাগছিল গাড়ি চালাতে। তার উপর আবার কল্যাণী এক্সপ্রেসওয়ের মতো রাস্তা, একেবারে মাখন। বড় জাগুলি ফ্লাইওভার পেরিয়ে এলাম, কৃষ্ণনগরের দিকে চলেছি। পঁয়ষট্টি কিলোমিটারের পথ, সামনের দিকে গিয়ে বাঁ দিকে নিতে হবে টার্ন। কৃষ্ণনগর আর 62 কিলোমিটারের পথ পেরিয়ে এসছি। 40 কিলোমিটারের বেশি রাস্তা, সামনে গিয়ে মুড়তে হবে বাঁ দিকে। সামনে টোল। বেশ কয়েক কিলোমিটার পর টোল মিটিয়ে ফের পথ চলা। হ্যাঁ, রাস্তাটা একটু বলে নি। 12 নম্বর জাতীয় সড়ক ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বড়জাগুলি, বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, কম্পা বড়জাগুলি উড়ালপুর। এরপর কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, জলেশ্বর রোড হয়ে কৃষ্ণনগর রানাঘাট রোড, কৃষ্ণনগর বাইপাস, অনন্ত হরিমিত্র রোড হয়ে 312 নম্বর জাতীয় সড়ক ধরে আসন্ননগরের সতীশ সেন রোড হয়ে কৃষ্ণনগর রেল স্টেশনের লেভেল ক্রসিং পেরিয়ে গন্তব্যে। রাস্তায় পড়ে কল্যাণী, চাকদহ, রানাঘাটের মতো জায়গা। বর্ষার আকাশ কখনো বা নীল, তাতে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, হালকা রোদের ছটা, যেন আগমনীর সুর আকাশে বাতাসে। কয়েক মাসেই যে মা দুর্গা আসছেন। নীল আকাশের সঙ্গে কালো মেঘের মেলবন্ধন, রাস্তার ধারে কাশফুলের সমাহার।
চারিদিকে কেমন পুজো পুজো গন্ধ, মনেই হচ্ছে শরতের দুর্গাপুজো আসন্ন। গাড়ি রাস্তায় অপূর্ব এক প্রকৃতি। গাড়ি চালাতে চালাতে ঘন্টা দুয়েক কেটে গেল। উন্নত মানের জাতীয় সড়কে সময় মালুম হয় না। পৌঁছে গেলাম গন্তব্যে। তবে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ভালো মানের খাবারের দোকান চোখে পড়ে না। সকালের খাবার খাওয়া হয়নি, বেলা গড়িয়েছে, খিদে পেট চুই চুই। মধ্যাহ্ন ভোজ সেরে নেব মনস্থির করলাম। আগেই সন্ধান পেয়েছিলাম এই রেস্তোরাঁর। রোবটের হাতে খাবার মেলে, কেমন অদ্ভুত না? কৌতূহল মেটাতে চলে এলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে। জেলার সবচেয়ে বড় ফুড কোর্টে মানুষের বদলে খাবার পরিবেশন করে যান্ত্রিক রোবটরা। বেশ অন্যরকম। রেস্তোরাঁর পরিবেশ বেশ সাজানো, কাঠের চেয়ার ও গোলাকার কাঠের টেবিল, বাঙালি সাবেকিয়ানার ছোঁয়া পরতে পরতে। মেনু কার্ড স্ক্যান করে দিতে হয় খাবারের অর্ডার। কৃষ্ণনগর এসে এই মুহূর্তে দুপুরের খাবারের জন্য এসেছি বিখ্যাত রেস্তোরাঁ মাদার্স হাটে। এখানে অন্যরকমই এক বৈচিত্র্য। রোবট দ্বারা খাবার সার্ভ করা হয়। ভেতরের পরিবেশটাও অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। আমরা দুপুরের প্রাতরাশে অর্ডার দিয়েছি নিরামিষ ভোজ থালি এবং পদ্মপাতার ভোজ, তার সঙ্গে প্রেশার কুকার মাটনের একটি পদ। রবিবারের বেলায় তখনও ভিড় ততটা জমেনি, তবে রেস্তোরাঁর পরিবেশ বেশ চোখ টানে। আমরা অর্ডার দিয়েছিলাম পদ্মপাতার থালি, নিরামিষ থালি এবং প্রেশার কুকারে খাসির মাংস। একেবারে রবিবার দুপুরে বাঙালি বাড়ির আমেজ। মহিলা কর্মীরা অর্ডার নিচ্ছিলেন, তবে খাবার পরিবেশন করতে এলো যান্ত্রিক মানুষ। তাকে দেখে তো আমাদের খুদে দুই আহ্লাদে আটখানা। খাবারের চেয়ে তাদের দিকেই বেশি নজর। খাবারের স্বাদ ছিল বেশ। পদ্মপাতার উপর রোবট দিয়ে সার্ভ করা হয়েছে পদ্মপাতা থালি। থালিতে রয়েছে স্যালাড, লেবু, সঙ্গে ডাল, হরিয়ালি ভাজা, আলু পটলের তরকারি, এখানে একটা ঝিঙে পোস্তের তরকারি, ধোকার ডালনা, চাটনি, রসগোল্লা, এখানে দই, তার সঙ্গে রয়েছে সাদা ভাত এবং পোলাও, পাঁপড় বেক করা। এই হলো পদ্মপাতা থালি মেনু। ওখানে রয়েছে নিরামিষ নিরামিষ থালিতেও রয়েছে সাদা ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, আলু পোস্তের তরকারি, ধোকার ডালনা, চাটনি, সন্দেশ এবং দই। প্রেশার কুকার মাটন আমরা নিয়েছি। প্রেশার কুকার মাটনে প্রেশার কুকারে রয়েছে হালকা মাটনের ঝোল। বাসন্তী পোলার টেস্ট মিষ্টি হালকা তার সঙ্গে সাদা ভাত, হালকা খাবার। এর সঙ্গে রয়েছে বাড়িতে যে আলু পটলের তরকারি হয় এর সঙ্গে সাদা ভাত খেতে ভালো লাগবে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। বেশ হালকা, এর সঙ্গে সর্ষের গন্ধ, সর্ষের তেলের গন্ধ পাওয়া যায়। এই মশলার ডালনা বললাম ছানার কোপ্তা, একটা বড় রয়েছে, তার সঙ্গে গ্রেভি আছে।
দুপুরের ভোজ সারতে খরচ হয় প্রায় 1100 টাকা। দাম মিটিয়ে বেরিয়ে এলাম। মাদার্স হাটের বাইরের পরিবেশও বেশ সাজানো গোছানো। মাদার্স হাটের সামনে সারলাম দুপুরের খাওয়া দাওয়া। এরপর ঘুরে দেখব কৃষ্ণনগরের বাকি দর্শনীয় স্থানগুলো। কৃষ্ণনগর রোড ধরে এগিয়ে চলেছি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। এটি ঘুরে দেখার একটি গন্তব্য। নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর। সংস্কৃতি ও বিদ্যুৎসাহী রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে শহরের নাম। অতীতের নাম রেউই। আনাচে কানাচে ছড়িয়ে ইতিহাস। গুগল ম্যাপ ও স্থানীয় মানুষের সাহায্যে কয়েকটি জায়গা ঘুরে দেখলাম। প্রথমেই রাজবাড়ি। তবে কৃষ্ণনগর সিটি স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো রিক্সা ভাড়া করেও জায়গাগুলি ঘুরে দেখা যায়। পৌঁছে গেলাম রাজবাড়ি। পুজো উৎসবের সময় রাজবাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। অগত্যা বাইরে থেকেই ছবি তোলা। কৃষ্ণনগর বেড়াতে এসে এই মুহূর্তে রাজবাড়ির সামনে লাল হলুদ রঙের রাজবাড়ি। রৌদ্র উজ্জ্বল দিনে রাজবাড়ির রূপ বেশ স্পষ্ট। তবে ভেতরে ঢোকার অনুমতি নেই। একমাত্র দুর্গাপুজোর সময়ই ভেতরে দেখার সুযোগ ঘটে। রেলিং ঘেরা লাল হলুদ রঙে মূল ভবন। সংস্কারের চিহ্ন স্পষ্ট। সিংহ দুয়ার পেরিয়ে চণ্ডী মণ্ডপ, দুই প্রান্তে দরজা, উপরে পরীর মূর্তি। একপাশে মেলা প্রাঙ্গণ। নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর। তিনি বিদ্বান, সংস্কৃত ও ফার্সি ভাষায় শিক্ষিত, সঙ্গীত রসিক ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত পদাবলিকার রামচন্দ্র সেন, অন্নদা মঙ্গল কাব্য প্রণেতা ভারতচন্দ্র রায় গুণাকার, হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখ বাংলার প্রবাদ প্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক। তাঁর চেষ্টায় রাজসভায় গুণী ব্যক্তিদের সমাবেশ হয় এবং কৃষ্ণনগর বাংলার সংস্কৃতি চর্চার পীঠস্থান হয়ে ওঠে। কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর প্রচলন কৃষ্ণচন্দ্রের সময়। জলঙ্গি নদীর তীরে ঐতিহাসিক কৃষ্ণনগর রাজবাড়ি। অষ্টাদশ শতাব্দীতে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে এটি তৈরি হয়। ভেতরে দেওয়াল ও ঠাকুর দালানে সুন্দর পঙ্খের কাজ ও কারুকার্য রয়েছে। সময়ের সাথে অনেক অংশ জীর্ণ হয়ে গেলেও পুরনো ঐতিহ্য এখনো দেখা যায়। বিশেষ উৎসব ও দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা ও বারোদোলের সময় রাজবাড়ি প্রাঙ্গণ জমে ওঠে। এখানে একসঙ্গে 12টি নারায়ণ বিগ্রহের পুজো করা হয়। কৃষ্ণচন্দ্রের আমল থেকেই বিখ্যাত এই বারোদোলের মেলা। রাজবাড়ি থেকে বেরিয়ে চলে এলাম মাটির পুতুলের সেরা কাজ দেখতে। কৃষ্ণনগরের সঙ্গে মাটির পুতুলের ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে। কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকেই। তাঁর আমলেই এই শিল্পের দারুণ বিকাশ ঘটে। ঘূর্ণি নামের জায়গায় এই পুতুল পট্টি জীবন্ত ও বাস্তব ধর্মী মাটির পুতুলে বিশ্বখ্যাত।
কৃষ্ণনগরের ঘূর্ণিতে পুতুলপট্টির সামনে কৃষ্ণনগরের মাটির পুতুলের কাজ বিশ্বখ্যাত। এখানে এই দোকানে আছে সুন্দর সুন্দর পুতুল, নিদর্শন ছড়িয়ে আছে দোকানের আনাচে কানাচে, অসাধারণ সব পুতুলের কাজ। মৃৎশিল্পে ভারতের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী হস্তশিল্প কেন্দ্র। এখানকার কারুশিল্পীরা জলঙ্গি নদীর বিশেষ এঁটেল মাটি ব্যবহার করে নিখুঁত মানুষের মুখাবয়ব ও গ্রামীণ জীবন ফুটিয়ে তোলেন, যা জিআই স্বীকৃতি লাভ করেছে। মৃৎশিল্পীদের হাতে জাদুতে মাটির পুতুল, মানুষের মুখের ভাব, চুলের বিন্যাস ও সাজ পোশাক হুবহু জীবন্ত মনে হয়। ঘূর্ণিতে ঘোরাঘুরির সময় পুতুল তৈরির ওয়ার্কশপের সন্ধান মেলে। সেখানে দুর্গামূর্তির সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছিল অসাধারণ সব মাটির কাজ। এখানেই জলেশ্বর মন্দির। মন্দির চত্বরে ঢুকেই অবাক করা সব মাটির কাজ। ঘূর্ণিতে এসে মাটির পুতুলের কারখানার মিলল সন্ধান। সেখানেই এসে পৌঁছলাম জলেশ্বর দেবের মন্দিরে। এখানে রয়েছে বিভিন্ন মাটির কাজের অসাধারণ সব নমুনা। মূর্তিগুলোকে জীবন্ত বলেই মনে হচ্ছে। নেতাজি সুভাষ, বিবেকানন্দ, রাজা রামমোহন, বিদ্যাসাগর, সত্য সাঁইয়ের মাটির মূর্তি সব যেন জীবন্ত। মন্দিরের ভেতরে দেবতার বিগ্রহ। পুতুলপট্টির কাছে নাপিতপাড়ায় গোপাল ভাঁড়ের বাড়ি ছিল বলে জানা যায়। জলঙ্গির জলে তা বিলীন হয়ে গিয়েছে বলেও স্থানীয়দের মুখে মুখে ফেরে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত কাল্পনিক রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তাঁর আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। বুদ্ধি ও সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে সভাসদদের মধ্যে নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেন। পুতুলপট্টি থেকে রাজা কৃষ্ণচন্দ্র ও তাঁর মন্ত্রী গোপাল ভাঁড় ও তাঁর স্ত্রীর 4টি মাটির পুতুল কিনি 550 টাকায়। এখানে মূল্য গৌণ, কাজটাই সেরার শিরোপা পায়।
পুতুলপট্টি থেকে বেরিয়ে কদমতলা ঘাট, জলঙ্গি নদী, ঘাটের সিঁড়ি বেয়ে নদীর ধারে। দুপাশে সবুজ, গাছগাছালির মাঝে বয়ে চলেছে জল, কুলকুল শব্দ আর মৃদু ঠান্ডা বাতাস। কদমতলা ঘাটে, পিছনে জলঙ্গি নদী, চারিদিকে সবুজের সমারোহ আর বইছে ঠান্ডা হাওয়া। এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সিঁড়ি বেয়ে কদমতলা ঘাট থেকে নামতে হয় নদীর ধারে। নদীর বিস্তার বয়ে চলেছে সবুজ গাছের পাতা নড়ছে হাওয়ায়, মৃদুমন্দ বাতাসে, মনোমুগ্ধকর প্রকৃতি। মুর্শিদাবাদে পদ্মা নদী থেকে শুরু হয়ে পলাশীপাড়া, তেহট্ট ও কৃষ্ণনগর হয়ে মায়াপুরে ভাগীরথীতে মেশে এই ঐতিহাসিক নদী। অতীতে এটি খোড়ে নদী নামে পরিচিত ছিল। নদীর ধারে ছিপ নিয়ে মাছ ধরছিলেন স্থানীয় দুই যুবক। মাছ উঠছিল কিনা জানা নেই। নদীর উপর বিচিত্র এক শখের ছবি চোখে পড়ল। পুকুর নিয়ে নদীতে হাওয়া খেতে বেরিয়েছেন শৌখিন মালিক। হাওয়ায় ফোলানো ছোট রঙিন নৌকায় দাঁড় বাইছেন। সারমেয় নৌকায় বসে নদীর শোভা উপভোগ করছে। এক ব্যতিক্রমী ছবি। কৃষ্ণনগরের সঙ্গে বিশ্বখ্যাত এই মিষ্টির যোগ। সরপুরিয়া সরভাজা বলতে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানের কথাই উঠে আসে। বহু প্রাচীন এই দোকানে সুস্বাদু মিষ্টি কিনতে পড়েছিল লাইন। সরপুরিয়া ও সরভাজায় বিখ্যাত প্রাচীন প্রতিষ্ঠান অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে মিষ্টি নেওয়ার ভিড়। সরভাজা ও সরপুরিয়া নদিয়া জেলার দুটি অত্যন্ত সুস্বাদু ও ঐতিহাসিক মিষ্টি। মূলত খাঁটি দুধের সর, ক্ষীর ও ছানা দিয়ে তৈরি। এগুলো মিশিয়ে ছোট আকারে কেকের মতো তৈরি করে হালকা সেকে বা বেক করা হয়। কারিগর সুরকুমার দাস ও তাঁর ছেলে অধরচন্দ্র দাস রাতে গোপনে এই মিষ্টি তৈরি করতেন, যাতে রেসিপি চুরি না হয়। পরে 1902 সালে অনন্ত হরিমিত্র রোডে মিষ্টির দোকান তৈরি করেন। কৃষ্ণনগর রাজবাড়ির রাজপরিবারের সদস্যদের কাছে এই মিষ্টির কদর ছিল সবচেয়ে বেশি। রবিবারের দুপুরে সরভাজা শেষ। সরপুরিয়ার কেজি 680 টাকা। 500 গ্রাম প্যাকেটবন্দি করে নিয়ে এসেছিলাম। স্বাদে তা অনন্য, বাড়িতে খেয়ে টের পাই। কৃষ্ণনগরে অধরের নামে অন্যান্য মিষ্টির দোকানও আছে। পারিবারিক ব্যবসা ভাগ হয়ে গিয়েছে। স্থানীয় মানুষের মুখে একথা জানা যায়। তবে তাদের দোকানের সরভাজা, সরপুরিয়ার স্বাদ আদি অধরের দোকানের মতো নয়। বাসস্ট্যান্ডে অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স নামের দোকান থেকে সরভাজা খেয়ে দেখি, তবে স্বাদ ততটা নয়। খেয়ে দেখছি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা। হালকা মিষ্টি, দুদিকে সরের আশ্রয়, সেটি হালকা করে ভাজা হয়েছে, ভেতরে ছানার পুরু স্তর। বেশ মশলা, খেতে বেশ ভালো। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা। দুধের সরের স্তর ও ছানার মিশ্রণ তৈরি করে তা ঘিয়ে ভেজে গাঢ় রসে ডোবানো হয়। তৈরি হয় সরভাজা।
বিদায় বেলায় গির্জা দেখে শেষ করব সিদ্ধান্ত নিই। মিষ্টি পর্ব শেষ করে রওনা দিই গন্তব্যে। বলতে দ্বিধা নেই, এই জায়গাটি আমার বেশ আকর্ষণীয় মনে হয়েছে। একদিকে খ্রিস্ট মন্দির ছাড়িয়ে চার্চের দিকে এগিয়ে চলা, মূল দরজা পেরিয়ে সামনে অনেকখানি সবুজ ঘাসের জমি, পিচ ঢালা রাস্তা মিশেছে চার্চের গেটে। ভেতরে চলছিল প্রার্থনা। কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের সামনে। ভেতরে চলছে উপাসনা, প্রার্থনা। সাদা ভবন, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রভু যিশুর মূর্তি রয়েছে ভেতরে। সামনে একটি বড় মাঠ, তার উপর সবুজ ঘাস, চারিদিকে ঘেরা গাছগাছালি, বইছে মৃদু হাওয়া। সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে এই চার্চ মন কাড়ে, চোখ কাড়ে। শতবর্ষ প্রাচীন কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ বা ক্যাথলিক চার্চ। এর সংলগ্ন চমৎকার খ্রিস্ট মন্দির শিল্পকলা ও শান্তির জন্য বিখ্যাত। জেলার অন্যতম বৃহত্তম ও সুন্দর গির্জা। চার্চটির প্রবেশদ্বারে রয়েছে প্রকাণ্ড কাঠের দরজা এবং উপরে যিশুর মূর্তি সহ একটি বড় সুন্দর গম্বুজ। প্রার্থনা গৃহের ভেতরে ও কাচের জানলায় বাইবেলের বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য ও সাধুদের মূর্তি আঁকা রয়েছে। মূল চার্চের পাশেই আধুনিক ও নান্দনিক স্থাপত্যের খ্রিস্ট মন্দির। কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের সামনে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়টি তুলে দেওয়া হয়েছে এই জায়গাটি। পুকুরের সামনে র্যাম্প আকারে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে বিষয়টি। এখানে যিশুর জন্ম থেকে ক্রুশবিদ্ধ হওয়ার বিভিন্ন দৃশ্য মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মূল ভবনের গায়ে অসাধারণ সব মাটির পুতুল। চার্চ ও মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। ভেতরে ঢুকতে হয় জুতো খুলে। কৃষ্ণনগরের ইতিহাস ও মিষ্টির স্বাদ চেটেপুটে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলল গাড়ি। স্টিয়ারিং হাতে ঐতিহাসিক শহরের স্মৃতি রোমন্থন। সন্ধে নামছে।